আপনারা জানেন গত কিছুদিন আগেই আমরা কিন্তু একটি আইডিয়া বোর্ড বা একটি আইডিয়া ওয়াল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রান্তে রেখেছিলাম এবং সেই আইডিয়া ওয়ালের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া সেই আইডিয়া ওয়ালের মধ্যে লিখেছিল। এই দাবি দেওয়াগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু ছাত্রদের মধ্যকার বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন চাওয়া পাওয়াগুলো আমরা আসলে উপলব্ধি করতে পারি। এর পাশাপাশি আমরা যখন আমাদের প্যানেলটি তৈরি করেছি সেই সময় আমরা যেটা চেষ্টা করেছিলাম বিভিন্ন ফিল্ডে যাদের এক্সপার্টাইজ আছে এমন ছাত্রদেরকে নিয়ে এমন ছাত্রদের সাথে সমন্বয় করে আমরা আমাদের প্যানেলটি তৈরি করব এবং যার যে ফিল্ডে আগ্রহ যার যে ফিল্ডে আসলে এক্সপার্টাইজ আছে তাদেরকেই আমরা এই প্যানেলের হচ্ছে বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্য পদগুলোতে রেখেছি। এখানে আমাদের যে ইশতেহার সেই ইশতেহারটি আমরা শুধুমাত্র কিছু শব্দবন্ধ বা কিছু অপ্রয়োজনীয় কথামালার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে ইশতেহার সেটার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হোক। তাই আমরা আমাদের ইশতেহারের মধ্যে কিছু ব্যতিক্রমী এবং সময়োপযোগী বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেছি। শুরুতেই বলতে চাই যে আমরা যেদিন প্যানেল ঘোষণা করেছিলাম সেদিন কিন্তু আমরা প্যানেলের পক্ষ থেকে দুটি মোটো সেট করি। প্রথমটি হচ্ছে 9 দলীয়করণ 9 বিরাজনীতিকরণ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যেমন পলিটিক্যাল এখানে আমরা মনে করি যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল কার্যক্রম চলে, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের আসলে কার্যক্রম চলে বা চলতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে একাডেমিয়া থেকে শুরু করে আমাদের হল থেকে শুরু করে আমাদের প্রশাসনে প্রতিটি সেক্টরে যেভাবে করে দলীয়কৃত হয়ে গেছে সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথে বড় বাধা। তাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে দলীয়করণের বিরুদ্ধে কথা তুলছি। পাশাপাশি আমরা আরেকটি ইংরেজি স্লোগান তুলেছিলাম, সেটি হচ্ছে পলিটিক্যালি কনশাস একাডেমিক ক্যাম্পাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের রাজনৈতিক সংস্কার প্রয়োজন, পাশাপাশি একটা বড় ধরনের একাডেমিক সংস্কারও আমাদের বর্তমান সময়ের জন্য কাম্য। তাই আমরা আমাদের প্যানেলের ইশতেহারে একই সাথে আমরা এই দলীয়করণ বিরাজনীতিকরণ এবং আমাদের যে একাডেমিক সমস্যা সেগুলোকে একসাথে মার্জ আপ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 আগস্টের পরে নারীদের যে কণ্ঠস্বর সেটা কিন্তু নানানভাবে আসলে প্রান্তিক হয়ে পড়েছে এবং নারীদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ প্যানেলের কথার মধ্যেই উঠে আসেনি। আমরা যেটা চেষ্টা করেছি, আমরা বিভিন্ন আইডিয়া ওয়ালগুলো বসিয়েছিলাম, পাশাপাশি আমরা যখন হলগুলোতে প্রচারণা করেছি তখন নারীদের হলগুলোর মধ্যে থেকে অনেকগুলো দাবি আমরা শুনতে পেরেছি। সেই দাবিগুলো কিন্তু আমরা আমাদের এই ইশতেহারে তুলে আনার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা যখন জগন্নাথ হলে গিয়েছিলাম সেই জগন্নাথ হলের ছাত্রদের মধ্যে থেকে আমরা বিভিন্ন দাবি আসলে শুনতে পেরেছি, সেগুলো আমরা আমাদের ইশতেহারে তোলার চেষ্টা করেছি। এবং আমাদের এখানে যেমন আমাদের গবেষণা প্রকাশনা সম্পাদক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে, আমাদের পরিবহন সম্পাদক আছে, সবারই কিন্তু যার যার সেক্টরে এক ধরনের একটা এক্সপার্টাইজ আছে এবং আমাদের অন্যান্য সম্পাদক আছে যারা সকলেরই কিন্তু যার যার সেক্টরে একটা এক্সপার্টাইজ আছে। তাদের যে অভিজ্ঞতা থেকে এবং তাদের যে ইশতেহারগুলো তারা ঠিক করেছিল সেখান থেকেও সেই ইশতেহারগুলো কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। আমি এর বেশি কথা বাড়াবো না। আমরা আমাদের ইশতেহারের শুরুতেই যে পয়েন্টটি এনেছি সেটি হচ্ছে আমাদের এই ইশতেহারে টোটাল হচ্ছে 11টি পয়েন্ট আছে বা 11টি মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি, যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, যার অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে করে দলীয়করণ থেকে বের করে আনা যায় সেটার কিছু সাজেশন আমরা দিয়েছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র রাজনীতির সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে,
ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি করতে হবে, এই কথাটা আমাদের এখানে যুক্ত করেছি। পাশাপাশি আমরা এখানে লিখেছি যে ডাকসুকে নিয়মিত বেসিসে ক্যালেন্ডারে একাডেমিক ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে এবং ডাকসুর যথাযথ গঠনতান্ত্রিক সংশোধন হতে হবে। এটার মধ্য দিয়ে আসলে আমরা ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক এবং দলীয়করণ মুক্ত ক্যাম্পাসে পরিণত করতে পারব। এরপর আমাদের 2 নম্বর পয়েন্ট, একাডেমিক শিক্ষার মান, কারিকুলাম ও গবেষণা, যেখানে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমরা নিজেরাও যেহেতু অনেকে আছি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট, আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টি, বিভিন্ন ফ্যাকাল্টি থেকে স্টুডেন্টরা কিন্তু আমরা এই প্যানেলে এসেছি। আমরা আমাদের ক্যাম্পাসের যে গবেষণা বাজেট সেটা নিয়ে কথা বলেছি। আমাদের ক্যাম্পাসের মধ্যে যে একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়গুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা একটা যুগান্তকারী এবং নতুন বিষয় এখানে যুক্ত করার চেষ্টা করেছি, যেটাকে আমরা বলছি ক্রস ডিপার্টমেন্টাল কোর্স সিলেকশন, অর্থাৎ পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম, যেখানে আমাদের ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা তারা অন্য ডিপার্টমেন্টের অনার্স থাকাকালীন অন্য ডিপার্টমেন্ট থেকে কোর্স চুজ করতে পারবে বা অন্য ডিপার্টমেন্টে গিয়ে মাস্টার্স করতে পারবে। এর পাশাপাশি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং আরও অনেকগুলো বিষয় আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি, যেগুলো আমাদের অন্যান্য সম্পাদকরা পরবর্তীতে ব্যাখ্যা করবে। আমাদের তৃতীয় প্রসঙ্গ ক্যারিয়ার ও কর্মসংস্থান, যার অধীনে আমরা বিভিন্ন যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং টপ ইন্ডাস্ট্রিগুলো আছে সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি করা এবং আমাদের বিভিন্ন পৃথিবীর যে টপ ইউনিভার্সিটিগুলো আছে, বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পরবর্তীতে জবের একটা সম্পর্ক তৈরি করা। এই বিষয়ে আমরা আমাদের ক্যারিয়ার কর্মসংস্থানের ইশতেহারটি তৈরি করেছি। পাশাপাশি আমাদের 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধর্মীয় এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে আমরা কীভাবে করে অ্যাকোমোডেট করতে পারি সে বিষয়ে আমরা বিভিন্ন সাজেশন দিয়েছি। এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, পরবর্তী পয়েন্ট 5 নম্বর, নারী বান্ধব ও সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস, অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারীরা আছে তাদের মোটা দাগে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এবং প্রশাসনিক সমস্যা, এই সমস্যাগুলোকে নারীদের অনেক বেশি মোকাবেলা করতে হয়, অনেক বেশি হয়রানির শিকার হতে হয়, সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইশতেহারে যুক্ত করেছি। এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত আমরা এখনই কথা বলতে যাচ্ছি। আমি শুধু পয়েন্টগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি এখন। আমাদের 6 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সংকট নিরসন, যার আন্ডারে আমরা প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন এবং ডাইনিং চালু, এছাড়া আমরা ফ্যাকাল্টি ভিত্তিক বা ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন চালু, ক্যাফেটেরিয়া চালু, ফার্মাসি এবং মুদির দোকান বা যেটা হচ্ছে গ্রোসারিজ, এটা চালুর কথা বলেছি। আমাদের যে মুর্তজা মেডিকেল কলেজ আছে সেটাকে আধুনিকায়নের কথা বলছি। আমাদের 7 নম্বর পয়েন্ট, যেটা আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সমস্যা, আবাসন সমস্যা দূরীকরণ, অর্থাৎ আবাসন সমস্যা নিয়ে আমাদের আলাদা কিছু স্পেসিফিক প্রবলেম আছে, সেই আবাসন সমস্যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আমাদের 8 নম্বর সমস্যা, পরিবহন সমস্যার উন্নতিকরণ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভিন্ন যে বাস রুটগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে যে আন্তঃপরিবহন ব্যবস্থা আছে সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন পরিকল্পনা আসলে এই ইশতেহারের মধ্যে এনেছি। আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটালাইজেশন এবং আমাদের 10 নম্বর পয়েন্ট খেলাধুলা ও শরীরচর্চা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের খেলাধুলার অংশটা নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এনেছি। এবং সর্বশেষ আমাদের 11 নম্বর পয়েন্ট, পরিবেশ বান্ধব ক্যাম্পাস এবং স্যানিটেশন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ এনভায়রনমেন্ট এবং আমাদের যে নেচার সেটাকে প্রিজার্ভ করার জন্য আমরা বিভিন্ন সাজেশন এনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে স্যানিটেশন ব্যবস্থা সেটাকে উন্নতকরণ করার জন্য আমরা কিছু সাজেশন এনেছি। এগুলো নিয়ে এখনই আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি। শুরুতেই আমাদের যে প্রথম পয়েন্ট দলীয়করণ ও বিরাজনীকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, এ বিষয়ে কথা বলবেন আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যিনি এজিএস বা সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জাহেদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহেদ আহমদ। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকার জন্য।
আমাদের যে পয়েন্টটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ, যে পয়েন্টটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের সূচনাটা যেই ধরনের ছাত্র রাজনীতি থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে এবং একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খুব স্বাভাবিক যে গণঅভ্যুত্থান বিরোধী শক্তি এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্যাৎ করার চেষ্টা করবে এবং এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্যাৎ করার জায়গা থেকেই গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোকে বানচাল করার একটা চেষ্টা করা হচ্ছে। ফলে এই জায়গা থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে যেই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর থেকে গণ অভ্যুত্থান হয়েছে, সফল গণ অভ্যুত্থান হয়েছে, সেই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চিত করব এবং সেইটারই একটা প্রধান ধাপ হচ্ছে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, এবং যেটার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস হয়ে উঠবে রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত একটা জনগোষ্ঠী, যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত স্বতন্ত্র চিন্তা ভাবনার মাধ্যমে একটি রাজনৈতিক স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াবে, যেখানে তারা এই ধরনের গণ অভ্যুত্থান পরবর্তী যেই সংকট সেগুলোকে মোকাবেলা করার জন্য সক্ষম হয়ে উঠবে। গণরুম সিস্টেম, গেস্ট রুম কালচার, সিট সংকট, পুষ্টিকর খাবারের সংকট ও শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা আমরা গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে দেখেছি, এই সকল বিষয়গুলোই ছিল কিন্তু দলীয়করণের অন্যতম প্রধান ভিত্তি। কারণ একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে এসে প্রান্তিক জায়গা থেকে উঠে এসে হলে আসে, তাকে যখন একটি সিটের জন্য সংগ্রাম করতে হয়, তাকে যখন জীবন বাঁচানোর তাগিদে একটি সিটের জন্য হচ্ছে দলীয়করণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঢুকতে হয়, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা যায় যে গণরুম, গেস্ট রুম, সিট সংকট, পুষ্টিকর খাবারের সংকট এবং শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা এটাই প্রধান হয়ে ওঠে। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রত্যেকটি সংকট আমরা আলাদা আলাদাভাবে মোকাবেলা করব এবং এই প্রত্যেকটি সংকট কিভাবে দলীয়করণের সাথে সংযুক্ত সেটা প্রত্যেকটা শিক্ষার্থী অনুধাবন করবে, সেটা আমরা চাইবো এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং এর বাইরেও আমরা জানি যে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোকে কিভাবে দলীয়করণ করা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের সংকট আমরা আর দেখতে চাই না। আমরা চাই প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোর দলীয়করণ মুক্ত ক্যাম্পাস। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমাদের যেটা বিস্তারিত ইশতেহার সেটা হচ্ছে আপনাদের সবার কাছে কপি পৌঁছে দেওয়া হবে। আমরা আমাদের এখানে যেটা যেসব জায়গায় এমফাসিস করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে মূলত ক্যাম্পাসের একাডেমিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং একটা নিরাপদ ক্যাম্পাস। এবং এই আমরা যদি একটা নিরাপদ ক্যাম্পাস এবং এই যাবতীয় সংস্কারগুলো করে আনতে পারি, তাহলে কিন্তু ক্যাম্পাসের অন্যান্য যেসব সমস্যা সেগুলো কিন্তু আমরা ইজিলি সমাধান করে আনতে পারবো। সোজা কথা, আমরা একটা ভিজন ক্রিয়েট করতে চাই যে সামনের দিনের ক্যাম্পাস, সামনের দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়, এবং সেই একাডেমিক বিশ্ববিদ্যালয় তৈরি করার স্বার্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ডাকসুকে সম্পূর্ণ একটা ছাত্র বান্ধব একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। আমাদের এই যে ইশতেহার, সেই ইশতেহারটা ইশতেহার এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদের প্রোফাইলগুলো হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে সমন্বয় করেছি। সকল প্রার্থী এই ওয়েবসাইটে আমাদের যেমন প্যানেলের ইশতেহার আছে, পাশাপাশি আমাদের প্রত্যেকটি প্রার্থী তাদের বর্ণনা এবং প্রার্থীদের যে ইশতেহার সেগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে সংকলন করেছি। আপনারা আপনাদের নিউজের মধ্যে আমাদের ওয়েবসাইটের কথাটি লিখবেন। পাশাপাশি আমরা আমাদের যে ইশতেহারের কপি, সেই ইশতেহারের যে সাজানো কপিটি থাকবে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিও দিয়ে দিব। এছাড়া যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেজর কনসার্ন হচ্ছে নারীদের হলগুলা। আমরা যখন নারীদের হলগুলোতে ভিজিট করেছি 26 তারিখের পর থেকে, তখন থেকেই কিন্তু আমরা প্রচুর কমপ্লেন শুনেছি, প্রচুর। মেয়েদের প্রত্যেকটা হলে শাটল বাসটা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, মেয়েদের এরপর থেকে যাতায়াত সমস্যা, কুয়েত মন্ত্রী বঙ্গমাতাতে প্রচুর পানি উঠে, সেই সমস্যাগুলো এখন পর্যন্ত সমাধান হয়নি, তাদের বাস সমস্যা এখনও সমাধান হয়নি। মেয়েদের হলগুলোতে ক্যান্টিনের খাবারের মান অত্যন্ত খারাপ এবং একজনের সিটে হচ্ছে সেখানে 2 জন করে থাকে, বেড এক্সটেনশন করতে দেয় না, প্রশাসনের কর্তৃক খারাপ ব্যবহারের শিকার হতে হয়। এছাড়া আমাদের যারা পর্দানসীন যে বোনেরা আছেন তাদের কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় হল গেটে, যেখানে দেখা যায় হল গেটে শুধুমাত্র পুরুষ কর্মচারী থাকে বা হলের ভিতরে শুধুমাত্র পুরুষ কর্মচারী কাজ করে, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু পুরুষ কর্মচারীর পাশাপাশি নারী কর্মচারী কাজ করে। আমরা আমাদের ইশতেহারে এই যে পুরুষ এবং নারী পুরুষ কর্মচারীর পাশাপাশি যাতে হল ক্যান্টিন এবং গেটে নারী কর্মচারীদেরকে রাখা হয় সেই কথাটি বলেছি। এছাড়া আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে ভাইভাতে
দেখা যায় যে যারা নিকাবি থাকে তাদের অনেক সময় ভেরিফিকেশনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা ভেরিফিকেশনের জন্য ভাইভা বোর্ডে একজন করে নারী ইনভিজিলেটর রাখার কথা বলেছি, যারা যদি কেউ হচ্ছে তার ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন তাহলে নারী ইনভিজিলেটর সেক্ষেত্রে হচ্ছে ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে ডে কেয়ার সেন্টারের কথা বলছি, যেসব বিবাহিত বা সন্তানমতী যেসব নারী বা পুরুষ শিক্ষার্থীরা আছেন তাদের সন্তানদেরকে যারা হচ্ছে এই ডে কেয়ার সেন্টারগুলোতে রেখে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন, সেই জন্য হচ্ছে আমরা বিশেষ এই সুবিধার কথা বলছি। এছাড়া আমরা ক্যাম্পাসে ধরে ধরে বিশেষ করে নারীদের যৌন নিপীড়ন বিরোধী সেল, সাইবার বুলিং প্রোটেকশন সেল, এছাড়া আইনি সহায়তা সেল, এই 3টি সেলের কথা আলাদা করে বলেছি যে নারী এবং পুরুষ যারা হচ্ছে সাইবার ফিল্ডে হচ্ছে তাদের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমরা ডেইলি বেসিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে স্টুডেন্টদের দ্বারা পর্যন্ত কিন্তু তারা সাইবার স্পেসে হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু আমাদের প্রক্টোরিয়াল টিম, আমাদের ক্যাম্পাসের যারা সহকারী প্রক্টররা আছেন তারা এগুলো দেখেও কিন্তু না দেখার ভান করেন, এবং দিনের পর দিন যখন আমরা নারীরা কোনো ধরনের সুরাহা পাই না তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্রচণ্ড রকমের হতাশা কাজ করে এবং নারীরা কিন্তু কমপ্লেন করতেও সাহস করেন না। সেই জন্য আমরা ক্যাম্পাসের মধ্যে মানে ক্যাম্পাসের মধ্যে আমরা দেখা যায় যে এই জায়গাগুলো বিবেচনা করে সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং হচ্ছে আইনি সহায়তা, এটার জন্য আলাদা আলাদা সেলের কথা বলেছি। এছাড়া এই নারীদের যে সমস্যাগুলো সেগুলো আমরা বিস্তারিতভাবে আমাদের ইশতেহারে নিয়ে আসবো। এছাড়া অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আমাদের যে জিএস আলসাদি ভুঁইয়া উনি হচ্ছে বাকি পয়েন্টগুলোতে এমফেসাইজ করে কথা বলবেন। আমরা শেষ করে উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমরা শেষ করে উত্তর দিচ্ছি, আপনার উত্তর দিচ্ছি। ওনাদের ব্রিফিংটা আগে শেষ হোক। আমরা আপনাকে যে বিষয়টা বলতে চাই যে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের আমরা আলাদা আলাদাভাবে একদম সব সমস্যা আইডেন্টিফাই করে কিন্তু আমরা কথাগুলো বলেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশনের কথা বলেছি, আমাদের এই লাইব্রেরি এবং লাইব্রেরির সুবিধা উন্নত করার জন্য আমরা কথা বলেছি। আমাদের খেলাধুলার, আমাদের যে একটা খেলোয়াড়দের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনে আমরা কথা বলেছি। আমরা আমাদের ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব করার কথা বলেছি। আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের যে ইশতেহার সেটি কোনো মুখরোচক কিংবা আকাশকুসুম চিন্তা থেকে আশ্রিত কোনো ইশতেহার নয়। এই ইশতেহারের বিভিন্ন দাবিগুলো, বিভিন্ন বিষয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে উঠে এসেছে। আর আমাদের ইশতেহারটি হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া পাওয়ার একটি আকাঙ্ক্ষাপত্র। আমরা এই ইশতেহারটি আমরা আমাদের যে ডাকসু নির্ধারিত সময়, সে সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং এই ইশতেহারটি একটি খুবই বাস্তবিক এবং বাস্তবায়নযোগ্য একটি ইশতেহার। সেই ইশতেহার বাস্তবায়ন হলে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাস পাবে, আর আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল হব তাদের সেই স্বপ্নের সারথি। সবাইকে ধন্যবাদ।